আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকছে আজকের খবরটি যদি আমি সংক্ষিপ্ত শিরোনামে বিশ্লেষণ করি, প্রথমে বলবো ক্ষমতার চাবি এখন বিএনপির হাতে, কিন্তু ট্রাম্প কার্ড জামাতের হাতে। পাশাপাশি 2024-এর আন্দোলন থেকে তৈরি হওয়া সবচেয়ে আলোচিত যে দল এনসিপি, এটি এখন ভাঙনের মুখে। প্রিয় দর্শক, রাজনৈতিক আলোচনাগুলো ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পক্ষে চলে যায়। এই আলোচনা থেকে কখনো কাউকে কোনো দলের অন্তর্ভুক্ত বা দলের দালাল এই শব্দগুলো ব্যবহার করা হলো অভদ্রদের আচরণ। ধরেন, একজন সাংবাদিক হিসেবে আমি আমার বিশ্লেষণ তুলে ধরবো। আমি যখন এখানে বসি, কোনো দলের পক্ষ হয়ে বসি না। আমার কোনো দল পছন্দ থাকতেই পারে, কিন্তু আমি সত্য কথাগুলো বলতে চাই, যেটা আমাদের দেশকে উপকৃত করবে। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দেশপ্রেমিক মানুষের, কারণ এই দেশটা বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে যাচ্ছে, দেশটা বহু রকম ষড়যন্ত্রকারীদের দখলে। সো এই মুহূর্তে দেশপ্রেমিকদের সংখ্যা খুব বেশি প্রয়োজন, বা দেশপ্রেমিকদের বেশি দরকার। সো আমি এখান থেকে যে কথাগুলো বলবো সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবো, কোনো দলের পক্ষ থেকে বলবো না। সেটা যার পক্ষে যাক আর যার বিপক্ষে যাক। প্রিয় দর্শক, পর্দার অন্তরালে আসলে ঘটছেটা কি? চলেন মূল বিশ্লেষণে চলে যাই। প্রফেসর ইউনূস যখন বসলেন ক্ষমতায়, আমরা কার্যত দেখলাম তিনি যেন সবচেয়ে বেশি ক্ষমতার মালিক, তাই মনে হয়েছিল আমাদের কাছে। ইউনূস সাহেব সেভাবেই, যেহেতু সকল জনগণ তাকে বসিয়েছে, তার প্রতি সব দলের আস্থা ছিল, সেহেতু তিনি খুব খোলামেলা কাজ শুরু করেছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারটা যখন গঠন হয়, তখন বিভিন্ন দলের কাছ থেকে যখন পরামর্শ চাওয়া হয়, তারা তাদের মতো করে কিছু ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীতে পাঠান। বিএনপি পাঠায়, জামাত পাঠায়, এনসিপি তাদের 3 জনকে পাঠায়। অর্থাৎ কয়েকটা প্ল্যাটফর্মের ব্যক্তিরা এই উপদেষ্টা মণ্ডলীতে বসেন। কার্যত আমরা দেখলাম যে আসলে তারা ইউনূস সরকারকে খুব সফলভাবে সহযোগিতা করতে পারেনি। আমাদের জুলাই অভ্যুত্থানের পর, হাসিনা বিদায়ের পর যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে, আমরা সেখানেও দেখলাম প্রচুর পরিমাণে তদবির বাণিজ্য হয়েছে। যে যার মতো তাদের লোকদেরকে সেট করেছে, আবার সেই সেটিং লোকদেরকে সরিয়ে অন্যদেরকেও সেটিং করা হয়েছে। প্রথমে কোণঠাসা মনে হয়েছিল বিএনপিকে, এরপরে কোণঠাসা মনে হচ্ছে জামায়াতকে, এখন কোণঠাসা মনে হচ্ছে এনসিপিকে। অর্থাৎ রাজনীতির পারদ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। আসলে পর্দার অন্তরালে ঘটেছেটা কি? হঠাৎ করে বিএনপি শিবিরে এত আনন্দ কেন? উৎসব, একটা বিজয়ের উৎসবে আছে বিএনপি, কারণটা কি? প্রফেসর ইউনূস তার টার্গেটে এগুচ্ছিলেন। আর যেহেতু প্রফেসর ইউনূসের শেকড় বলা হয় আমেরিকাকে, অর্থাৎ তিনি আমেরিকার বন্ধু বলেই তার শক্তির উৎস ছিল। হঠাৎ করে প্রফেসর ইউনূসের কাছে আমেরিকার পক্ষ থেকে কোনো নেগেটিভ বার্তা এলো কিনা, এটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে। রাজনৈতিক অঞ্চলে যে গুঞ্জন রয়েছে, হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার দৃষ্টি বিএনপিতে সেট করে দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, হুট করে তিনি লন্ডনে গেলেন, আকাশে উড়ে চলে গেলেন লন্ডনে জনাব তারেক রহমানের সাথে দেখা করতে। এরপরে রাজনীতির পাশারদান পাল্টে যায়। বলা হচ্ছে আমেরিকা এবং বিএনপির মধ্যে একটি সমঝোতা হয়েছে, কারণ আমেরিকা হঠাৎ করে ইউনূসকে ছেড়ে কেন বিএনপির দিকে যাবে, এই প্রশ্নটা আপনাদের থাকতেই পারে, তাই তো?
প্রফেসর ইউনুস করিডোর ইস্যু, রোহিঙ্গা ইস্যু, বঙ্গোপসাগর বা সেন্ট মার্টিন ইস্যু, বন্দর ইস্যু, অনেকগুলো ইস্যুর সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন। রাজনৈতিক দল প্রফেসর ইউনুসের হাত বেঁধে দেয়, মানে কেউ তাকে সহযোগিতা করে না। আমেরিকা বুঝতে পারে অনির্বাচিত সরকারকে দিয়ে এ কাজ সম্ভব নয়। আমেরিকা বুঝতে পারে তাকে নির্বাচিত সরকারের সাথে এই বিষয়ে সমঝোতা করতে হবে। ব্যাস, পাশারদান পাল্টে যায়, অর্থাৎ ইউনুসের উপর থেকে দৃষ্টি সরে যায় আমেরিকার নির্বাচিত সরকার। আগামীতে ভোট হলে কারা নির্বাচিত হবে? বাংলাদেশের জনগণ, বুদ্ধিজীবী মহল বা রাজনৈতিক অঞ্চল, রাজনৈতিক করিডোর বলছে বিএনপি। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ নেই, আর বিএনপি এখনো সেই জামাত এখনো সেই অর্থে পপুলার কোনো রাজনৈতিক দল নয়। তার মানে বিএনপি ক্ষমতায় আসবে। তাই আমেরিকার রাষ্ট্রদূত লন্ডন সফর করেছেন, বসেছেন তারেক রহমানের সাথে। এটি হলো রাজনৈতিক অঞ্চলের গুঞ্জন। এরপর আমেরিকা ইউনুসকে জানিয়ে দেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, এবং আমেরিকার পছন্দ আমেরিকা জানিয়ে দেন যে আমাদের পছন্দ অমুক দল। ইউনুস পড়ে যান গ্যারাকলে। তিনি যে সংস্কার, জাতির দাবিগুলো নিয়ে তিনি যে রকম ঐক্যমত কমিশন, এটা সেটা ওটা সেটা, তিনি যে প্ল্যানগুলো করেছিলেন, মাহাতির হওয়ার স্বপ্ন দেখছিলেন, সেই মাহাতির হওয়ার স্বপ্ন থেকে তিনি কিছুটা ছিটকে পড়ে গেলেন। এরপর এটার বাস্তবায়ন আমরা কখন দেখলাম? যে কথাগুলো বললাম তার সত্যতার প্রমাণ কখন দেখলাম? যখন আমরা দেখলাম সংসদ ভবন এলাকায় 5 আগস্ট রাষ্ট্রীয় যে অনুষ্ঠানটি হয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ, সেই জুলাই ঘোষণাপত্রের পাঠের মধ্য দিয়ে আমরা সিমটম দেখতে শুরু করলাম। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রতিটি দলের সাথে বৈঠক করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যে জুলাই ঘোষণাপত্রটি পাঠ করা হলো, আমরা দেখলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে এই ঘোষণাপত্রটি তৈরি হয়েছে। যখন এই বিষয়টি সব দলের নজরে আসে, তখন সবাই নড়ে চড়ে ওঠে। আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্র পাঠের দিন এই আন্দোলনের সম্মুখ সারির সবচেয়ে বড় যারা ছিলেন ফাইটার, হাসনাত, সার্জিস, পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, আরো বেশ কজন, তারা সেই অনুষ্ঠানে অংশ নিলেন না, তারা চলে গেলেন কক্সবাজারে। সঙ্গে সঙ্গে রিউমার ছড়ানো হলো এরা কক্সবাজারে গেছেন পিটার হাসের সাথে দেখা করতে। প্রথম দিনের লাইভে আমি বলেছিলাম যে আমার কাছে তথ্য আছে পিটার হাস বাংলাদেশে এই মুহূর্তে নেই। আমি আপনাদের বলেছিলাম, তার মানে এটা পিটার হাসের সাথে বৈঠক নয়। তখনই আমরা এটার ভেতরে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম, তাদের সাথে টেলিফোনে কথা বললাম। তারা স্পষ্ট করে বার্তা দিচ্ছিল না। আনঅফিসিয়ালি যেটা বোঝাচ্ছে সেটা আমরা বুঝে নিয়েছি। আনঅফিসিয়ালি তারা বোঝাচ্ছে যে আমরা যেই দেশের জন্য মৃত্যুকে পরোয়া না করে মাঠে লড়াই করেছি, আমাদের সেই লড়াই হাতছাড়া হয়ে গেছে। সরকার কোন একটি বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য কাজ শুরু করে দিয়েছে। আর ঠিক সেই অভিমান থেকে সম্মুখ সারির এই নেতারা সেই অনুষ্ঠানে যোগ দেননি। আবার কেউ বলছেন যে তাদেরকে দাওয়াতই দেওয়া হয়নি, তারা চলে গেলেন কক্সবাজারে। তাদেরই প্ল্যানটা এরকম ছিল যে ওই দিনই ওই সময় তারা চলে যাবে, যাতে পুরো বাংলাদেশের দৃষ্টিটা এখানে আসে যে তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগে গেলে বা পরে গেলে এটা আলোচনায় আসতো না। এরপর দেখলাম দলের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হলো। যে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতারা জুলাই ঘোষণাপত্রের জন্য সবচেয়ে বেশি দাবি তোলা সার্জিস, হাসনাতরাই সেই প্রোগ্রামে দাওয়াত পায়নি। কার্যত সেই প্রোগ্রামটার সৌন্দর্য ম্লান হয়ে যায়, এটি স্বাভাবিক। বাকি রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়িয়ে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকলেন, কিন্তু পুরো জুলাই ঘোষণাপত্র পাঠের পরে আমরা যে বিষয়টি বুঝলাম, একটি দল যেন খুশি হয়ে গেছে। এটা কে বলছে? জামাত ইসলাম।
যে একটি দলকে খুশি করতে এই জুলাই ঘোষণাপত্র। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি জনগণের আশার প্রতিফলন হয়েছে। রিজভী ভাই বললেন যে জুলাই ঘোষণাপত্রের পাঠের মধ্য দিয়ে এই দেশের জনগণ তার আশা পূরণ হয়েছে, জনগণ যা চেয়েছিল তা ছিল সেই জুলাই ঘোষণাপত্রের মধ্যে। তার মানে জামাত বিএনপি আবারও এখানে এসে দুভাগ হয়ে গেল এবং বোঝা যাচ্ছে এই ঘোষণাপত্রের মধ্যে বিএনপি খুশির বিষয়টি রয়েছে। আর জামাত বা আদার্স দলগুলো, জামাত, এবি পার্টি, নাগরিক, ইসলামী আন্দোলন, এরা প্রত্যেকেই সাংবাদিক সম্মেলন করলো, প্রত্যেকেই তাদের অসন্তুষ্টির খবর জানালো। দর্শক, যে শিরোনাম দেখে ভিডিওতে ঢুকলেন, ক্ষমতার চাবি বিএনপির হাতে, আসলেই এই মুহূর্তে আমেরিকা যাকে চায় সেই তো ক্ষমতায় থাকবে, তাই তো হয় আমাদের এই ছোট গরিব দেশগুলোতে। তো এই মুহূর্তে আমেরিকা তার সন্তুষ্টি বা তার ইচ্ছা বিএনপির প্রতি এটা ইউনূস সরকারকে জানিয়ে দিয়েছে। আর এই বিষয়টা বুঝে গেল জামাত। আর জামাত বুঝে জামাত এখন গো ধরেছে। জামাতের গোলাম পারওয়ার, জামাতের সেক্রেটারি, তিনি শিক্ষক ছাত্রদের একটি অনুষ্ঠানে গতকালকে বললেন যে এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এতগুলো মানুষের জীবনের বিনিময় যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখেছি, সেটা আমাদের প্রফেসর ইউনূস সেই স্বপ্ন থেকে আমাদের বঞ্চিত করছেন। তিনি আরো বলছেন যে সরকার একটা বছর ধরে আমাদেরকে ডেকে নিয়ে বারবারই ঐক্যমত কমিশনে বসেছেন, আমাদেরকে নিয়ে বিভিন্ন রকম আলোচনা করেছেন, আমাদেরকে নিয়ে এত বৈঠক করলেন, এত কিছু করলেন। এখন বলছেন যে ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলো হবে বা যে বিষয়গুলো নির্ধারিত হবে সেগুলো আগামী সরকার ক্ষমতায় এসে আইনি ভিত্তি দেবে। জামাত এই ক্ষেত্রে কঠিনভাবে আপত্তি জানিয়েছে। জামাত বলছে যে যদি এই সরকার এগুলো নাই করে যাবে তাহলে এই সরকার এতদিন ক্ষমতায় বসেছিল কেন? একটা বছর তারা আছে, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তাদের টাইম। এই সরকার তো 3 মাসই পারত ক্ষমতা দিতে, কোনো সংস্কার ছাড়াই এই সরকার চলে যাবে, আবার সেটাকে আইনি ভিত্তি না দিয়ে চলে যাবে, তাহলে লাভটা কোথায়? জামাতের এই প্রশ্নটা আসলো। জামাত বলছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বিএনপি যখন জামাতকে বলছে যে কোন বৈধ সরকার ছাড়া সরকারের এই আইনি ভিত্তি বা সংবিধান পরিবর্তন এগুলোর কোনো আইনি ভিত্তি থাকে না, সেখানে জামাত জিয়াউর রহমানের বিষয়টি তুলে এনেছে, ৭০-এর নির্বাচনের বিষয়টি তুলে এনেছে। বলছে ৭০-এর নির্বাচনের যে বিষয়টি তৈরি হয়েছে এবং জিয়াউর রহমান ক্ষমতায় এসে পরে দল বানিয়ে যে বিষয়টি তৈরি করেছেন, এরকম কয়েকটা বিষয় জামাত তুলে বলছেন যে বিএনপি আইনকে ফাঁকি দিলেও সরকারের হাতে 3টি অপশন আছে। একটা হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটার মাধ্যমে সরকার এটার আইনি ভিত্তি দিতে পারে। 2 নম্বর হলো অর্ডিন্যান্স জারি করে সরকার এখানে আইনি ভিত্তি দিতে পারে। আর 3 নম্বর হলো রেফারেন্ডাম। এই 3টি সিস্টেমে সরকার জুলাই চার্টারের আইনি ভিত্তি তৈরি করতে পারে। এটা কে বলছে? জামাত। এখন জুলাই চার্টারের এই আইনি ভিত্তির 3টি পথ সরকারকে বাতলে দিচ্ছে জামাত ইসলাম, কিন্তু এখানে বিএনপির আপত্তি। আর জামাত বলছে জিয়াউর রহমান তো এইভাবেই পার্লামেন্টকে বা তার রাষ্ট্রীয় ক্ষমতাকে বৈধতা দিয়েছে, সেক্ষেত্রে ইউনূস সরকার কেন পারবে না? এখন জামাত দাবি তুলছে যে তারা এভাবে যদি এই 3টি ভিত্তির মাধ্যমে যদি সরকার কোনো আইনি ভিত্তি না দিয়ে যায় জুলাই বিপ্লবকে, জুলাই চার্টারকে, তাহলে এই সরকারের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামাতের নেতারা বলছে যে সরকার একটি